আমি অস্ট্রেলিয়ায় মিসেস ওয়েলিংটনের বাড়িতে গাড়ি চালানোর কাজ করতাম। তার যুবতী মেয়ে এলিনা আমাকে একটু অন্য নজরে দেখত। আমার সাথে যখন সে গাড়িতে যেত তখন আমার খুব কাছে আসার চেষ্টা করত। একদিন মিসেস ওয়েলিংটন বলে, তুমি আমার মেয়েকে 2 মাসের জন্য বিয়ে করে নাও, পরিবর্তে তোমাকে আমি অনেক টাকা দেব। আর যদি রাজি না হও তবে তোমাকে জেলে পাঠিয়ে দেব। আমি তার মেয়েকে বিয়ে করে নেই। কিন্তু বিয়ের রাতে তার মেয়েকে দেখে আমার আত্মা কেঁপে ওঠে। কারণ সেই মেয়ে তো আমি অস্ট্রেলিয়ায় একটি ধনী মহিলার বাড়িতে গাড়ি চালানোর কাজ করতাম। তার মেয়ের কোথাও যাওয়ার হলে সে আমার সাথে যেত। আমি আজ পর্যন্ত কখনো সে মেয়েটার মুখ দেখিনি, কারণ সে সবসময় তার মুখ একটা রুমাল দিয়ে ঢেকে রাখত আর চোখে কালো চশমা পরে থাকত। একদিন আমি মিসেস ওয়েলিংটনের মেয়েকে শপিং মলে নিয়ে গিয়েছিলাম এবং সেখান থেকে ফিরছিলাম। সে আমার সাথে সামনের সিটে বসে গেল। সেটা দেখে আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ এমনটা আজ প্রথমবার হয়েছিল। তা না হলে এর আগে সে সবসময় পিছনেই বসত। হয়রানি তো তখন হয় যখন চলন্ত গাড়িতে সে আমার হাতের উপর হাত রেখে দেয়া। ভয়ের চোটে আমার সারা শরীর কেঁপে ওঠে, কারণ এটা আমার সাথে প্রথমবার হয়েছিল। তার এইরকম ব্যবহারের জন্য আমি পুরো ঘেমে যাই। আজ সে আমায় একটু অন্য নজরে দেখছিল। তার এইরকম ব্যবহারের জন্য আমার নিজেরই লজ্জা অনুভব হচ্ছিল। আমি যতটা সম্ভব জোরে গাড়ি চালিয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে আসি। আমি নিজের ঘরে বসে আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছিলাম। ঠিক তখনই মিসেস ওয়েলিংটন আমাকে নিজের ঘরে ডেকে পাঠায় আর যে সমস্ত কথা আমাকে বলে সেই কথা শুনে আমার হুঁশ উড়ে যায়। সে আমাকে বলে যে, তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও, পরিবর্তে আমি তোমাকে অনেক টাকা দেব। আর যদি তুমি আমার কথা না মেনে নাও তবে তোমাকে মিথ্যে অপবাদে জেলে পাঠিয়ে দেব। আমি সেই মেয়েটাকে বিয়ে করতে চাইতাম না, কারণ আমি নেপালে অন্য একটা মেয়ে যারাকে ভালোবাসতাম। কিন্তু নিজের দারিদ্রতা আর মহিলার ধমকে ভয় পেয়ে আমি তার মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাই। সে মহিলা আরও বলে যে, তুমি যদি চাও 2 মাস পর আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দিতে পারো। এই কথা শুনে আমি বিয়ে করে নেই। কিন্তু বিয়ের রাতে সেই মেয়েটা তো আমার অবস্থা খারাপ করে দেয়। আমার তো আত্মা কেঁপে ওঠে। যখন আমার অস্ট্রেলিয়া আসার 1 মাস হতে যাচ্ছিল, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো ভালো কাজ খুঁজে পাচ্ছিলাম না। আমার এখানে আসার ঘটনা একটু অদ্ভুত ছিল। যাকেই আমি সেই ঘটনা বলতাম সে আমার কথায় বিশ্বাস করত না। আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে এখানে আমি আসতে পারবো। আমি আমার বাড়ির দারিদ্রতার জন্য অনেক বেশি চিন্তিত ছিলাম, কারণ আমার বাড়িতে একটি যুবতী বোন ছিল যার তখনও বিয়ে হচ্ছিল না, আর তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল। তার বিয়ে এই কারণে হচ্ছিল না কারণ আমার কাছে তার বিয়ে দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না। একদিন আমি রাস্তায় চিন্তায় বসেছিলাম। তখনই রহমান বর গাড়ি করে এসে আমার পাশে বসে আর বলে, তোমাকে দেখে চিন্তিত বলে মনে হচ্ছে। যদি তুমি চাও তবে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি বললাম, তুমি যাও এখান থেকে, আমি অনেক বেশি চিন্তিত। এই সময় আমার মাথা খারাপ করো না। তখন সে বলে, আমি তোমাকে কাজ দিতে এসেছিলাম। যদি তুমি আমার কথা শুনতে না চাও তো ঠিক আছে, এটা তোমার ব্যাপার, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি কিছু একটা ভেবে তাকে বলি, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমাকে পুরো কথা বলো। কিন্তু আমি মনে মনে ভয় পেয়েছিলাম, না জানি এই লোকটা ফ্রড কিনা। রহমান বলে, চিন্তা করো না, তুমি যদি সত্যি তোমার এইরকম অবস্থার পরিবর্তন করতে চাও তবে চলো আমার সাথে। আমি তোমাকে বিদেশ পাঠাবো, তুমি পরিশ্রম করে নিজের ভাগ্য বদলাতে। আমি বিদেশ যাওয়ার কথা শুনে চমকে দাঁড়িয়ে যাই। আমি ভাবি যে লোকটার পুরো কথা আমার শোনা উচিত। কি জানি, হয়তো আল্লাহ তাকে আমার কাছে পাঠিয়েছে আমাকে সাহায্য করার জন্য। সেই লোকটা আমাকে সাহায্য করতে চাইছিল, তাই আমি তাকে জিজ্ঞাসা করি, না আমি তোমাকে চিনি আর না তুমি আমাকে জানো, তাহলে তুমি কেন আমাকে সাহায্য করতে চাইছো? তখন সে বলে, আমি রোজ কোনো না কোনো গরিবের সাহায্য করি। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমার সেই লোকটার কথা ঠিক বিশ্বাস হয় না। তার উপর আমার সন্দেহ হয়। কিন্তু আমার কাছে অন্য কোনো রাস্তাও ছিল না। কিছুদিন আগে নিজের ভুলের জন্যই আমি একটা কাজ হাতছাড়া করেছিলাম। আমি আল্লাহর নাম নিয়ে সেই লোকটার সাথে চলে যাই। সেই লোকটা আমাকে নিয়ে একটা বড় বাংলোতে আসে। আমাকে একটি বড় ঘরে বসিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে সে ফিরে আসে, তার হাতে কিছু টাকা ছিল। সেই টাকা সে আমাকে দিয়ে বলে যে, এই টাকা দিয়ে পাসপোর্ট বানিয়ে নাও, কিছুদিন পর তুমি টিকিট পেয়ে যাবে।
আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে ভাগ্য এভাবে আমার সহায় হবে। আমি ততক্ষণ আর টাকা নিয়ে সেখান থেকে চলে আসি এবং অল্প কিছুদিনের মধ্যে পাসপোর্ট বানিয়ে নেই। তারপর সেই লোকটার বাড়িতে যাই। সেই লোকটা আমার হাতে টিকিট ধরিয়ে দেয় আর বলে, কাল তোমার ফ্লাইট। সেখানে গিয়ে এই নাম্বারে যোগাযোগ করে নিও, তুমি চাকরি পেয়ে যাবে। আমি নিজের বাড়ির লোকদের বলে অস্ট্রেলিয়া চলে আসি। কিন্তু এয়ারপোর্ট থেকে বেরোনোর পর যখন আমি নিজের পকেটে সেই নম্বর খুঁজি, তখন আমি খুঁজে আর পাইনি। আমার মনে হয় যে হয়তো আমি সেই নম্বরটা হারিয়ে ফেলেছি। আমার তো পায়ের তলার মাটি সরে যায়। এখন আমি কি করব? আমি তো এখানে কাউকেই চিনি না। জানি সেই লোকটা কে ছিল যে আমাকে এত সাহায্য করে আমাকে এখানে পাঠিয়েছিল। আমার কাছে সেই লোকটার কোনো যোগাযোগ নম্বর ছিল না। কিন্তু আমি যখন সেখানে গিয়ে পড়ে যাই, তখন আমার ভীষণ চিন্তা হতে শুরু করে। প্রথমে তো আমি এখানে এসে অনেক কষ্ট করে দিন মজুরি কাজ করতে শুরু করে দেই, যাতে নিজের পেটের খিদা নিবারণ করতে পারি। আমার এখানে আসার 3 মাস হতে যায়, কিন্তু এখনো অবধি আমি বাড়িতে 1 টাকাও পাঠাতে পারিনি। এখানে নিজের পেট চালানো আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। কোনো রকমভাবে আমি নিজের জন্য দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতাম। হয়তো আল্লাহরও আমার উপর দয়া হয়। জেভিয়ার তার বাড়িতে নিয়ে গিয়ে মালির কাজ দেয়। সেখানে থেকে আমি ভালো মাইনে পেতাম। সেখানে মালিকের এক মহিলা আত্মীয় প্রায় মালিকের বাড়িতে আসত। সে যখনই আসত আমাকে গভীরভাবে দেখত। আমি তার এইভাবে তাকানো খুব ভালো করে লক্ষ্য করতাম। একদিন আমার মালিক তার সেই আত্মীয় মহিলার বাড়িতে আমাকে পাঠিয়ে দেয় আর বলে, আজ থেকে তুমি ওখানেই কাজ করবে আর তার বাড়িতে গাড়ি চালানোর কাজ করবে। সেই মহিলা আমাকে ভালো টাকা মাইনে দেয় আর আমাকে থাকার জন্য একটা ভালো ঘর দেয়। কিন্তু এখানকার চাকরা ছোট একটা ঘরে থাকত। শুধুমাত্র আমাকেই থাকার জন্য আলাদা একটা ঘর দেওয়া হয়েছিল। এই মহিলার একটা যুবতী মেয়ে ছিল। সে যখনই কোথাও যেত নিজের সাথে আমাকে নিয়ে যেত। কিন্তু আজ পর্যন্ত আমি কখনো তার মুখ দেখিনি। সে নিজেকে একটা চাদরে ঢেকে রাখত আর তার মুখও রুমাল দিয়ে ঢাকা থাকত। কিছুদিন যেতে না যেতেই সেই মেয়েটার ব্যবহার আমার একটু অদ্ভুত লাগতে শুরু করে। যখনই সে আমার সাথে কোথাও যেত, তখন সে ফেরার সময় গাড়ির সামনের সিটে বসে বাড়ি ফিরত আর নানা অজুহাতে আমার কাছে আসার চেষ্টা করত। আমার হাত ধরত, কিন্তু ভয়ের কারণে আমি কিছু বলতে পারতাম না। একদিন মিসেস ওয়েলিংটন আমাকে নিজের ঘরে ডেকে পাঠায় আর আমাকে বলে, তোমার আমার বোনের জন্য তোমার কত টাকা প্রয়োজন? আমি তাকে বলি যে আমার 1 লাখ টাকা লাগবে। তার বিয়ের সমস্ত পণ্যের জিনিস কিনতে হবে। আমার 3 জন অবিবাহিত বোন আছে। তাদের সবার বিয়ে দিতে হবে আমায়। আর আজকাল তো তুমি জানো জিনিসপত্রের কত দাম। আর তাছাড়া ছেলের বাড়িতেও তো অনেক চাহিদা থাকে। মিসেস ওয়েলিংটন বলে, তোমার যত টাকার প্রয়োজন আমি তোমাকে দেব, যা দিয়ে তুমি তোমার বোনদের বিয়ে দিয়ে দিতে পারবে। কিন্তু আমার একটা শর্ত আছে, আর সেটা হলো আমার মেয়েকে তোমায় বিয়ে করতে হবে। তার এই শর্ত শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। কারণ এরকম আমি কখনো ভাবিনি। বরং তার মেয়েকে আমার খুব একটা পছন্দ হতো না। আর তাছাড়া নিজের দেশে আমি যারাকে ভালোবাসতাম, আমি যখন বিয়ে করব না বলি, তখন মিসেস ওয়েলিংটন আমায় ধমক দেয়। সে বলে, যদি তুমি আমার কথা না মানো, তবে আমি তোমার নামে মিথ্যা অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেব। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। বাধ্য হয়ে আমি তার কথা মেনে নেই। তখন মিসেস ওয়েলিংটন বলে, আসলে আমার মেয়ে তোমাকে পছন্দ করে। সে তোমাকে অনেক সম্পত্তি দেবে। তুমি যা চাইবে সে তোমাকে দেবে। তুমি সারা জীবন সুখে আনন্দে থাকতে পারবে। তোমার কখনো কোনো জিনিসের অভাব হবে না। কিন্তু শর্ত একটাই, তুমি বিয়ের আগে তার মুখ দেখতে পারবে না। বিয়ের পরেই তুমি তার মুখ দেখতে পারবে। এই শর্ত শুনে আমি অদ্ভুত হয়ে যাই। কিন্তু এত টাকা দেখে আমি সিদ্ধান্ত নেই যে তার মেয়েকে আমি বিয়ে করব। কারণ এর পরিবর্তে আমি অনেক অনেক টাকা পাবো, যা দিয়ে আমার জীবন বদলে যেতে পারে। আর আমার বোনদের ধুমধাম করে বিয়েও হয়ে যাবে। আর তাছাড়া না বলার আমার কাছে কোনো কারণও ছিল না। আমি অনেক টাকা এবং সুখ পাচ্ছিলাম। আর এত টাকার পরিবর্তে যদি আমাকে কোনো বাজে ব্যক্তি মেয়ে বা কোনো পঙ্গু মেয়েকেও বিয়ে করতে হয়, তবে আমি তাকেই বিয়ে করে নেব। আমি মিসেস ওয়েলিংটনের কাছ থেকে অনেক টাকা নিয়ে দেশে পাঠিয়ে দেই, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমার বোনদের বিয়ে হয়। কিন্তু মাঝে মাঝে আমার সন্দেহ হচ্ছিল যে কেন মিসেস ওয়েলিংটন বিয়ের আগে তার মেয়ের মুখ দেখতে বারণ করছে। আর দ্বিতীয়ত, সে কেনই বা আমার সাথে তার মেয়ের বিয়ে দিতে চায়? কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, যা আমার কাছ থেকে গোপন করা হচ্ছিল।
এই কথা ভেবে ভেবে আমার মাথা খারাপ হয়ে যায়। একদিন মিসেস ওয়েলিংটন বলে, 2 সপ্তাহ পর তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে। সে বিয়ের আগেই এখানে চলে আসবে, কিন্তু তুমি তার মুখ দেখবে না বিয়ের আগে। মিসেস ওয়েলিংটন আরও বলে, আমার মেয়ে কিছুদিনের জন্য তার মাসির বাড়ি অন্য দেশে সেখানে গেছে। যখনই সে ফিরবে সেই দিনই তোমার সাথে তার বিয়ে দিয়ে দেব। আমিও হ্যাঁ বলে দিই। আমার মনে হচ্ছিল এই মহিলা আমাদের বিয়ে খুব সাধারণভাবে দেবে, কিন্তু মিসেস ওয়েলিংটন খুব ধুমধাম করে বিয়ের ব্যবস্থা করেছিল। আমি খুব অবাক হয়ে গেলাম, কিন্তু তার মেয়ে তখনও ফেরেনি। আমার মনে হয় সে কি একদম বিয়ের দিনই ফিরবে, আর সেটাই হলো। বিয়ের দিন আমি সকালবেলা নিজের ঘর থেকে দেখি যে গাড়ি থেকে একটা মেয়ে নেমে ঘরে চলে গেল, আর সবসময়ের মতোই তার মুখ রুমালে ঢাকা ছিল। সে যেই ছিল যে আজ আমার বউ হতে চলেছে, কিন্তু আজও সে তার মুখ রুমাল দিয়ে ঢেকে রেখেছিল। এইসব কিছু দেখে আমি অবাক হয়ে যাই। তারপর ভাবি, যাই হোক, আজই তো বিয়ে, আর কিছুক্ষণ পর আর বিয়ের পরে তো এই রহস্যভেদ হয়েই যাবে। এখন শুধু আমি বিয়ের অপেক্ষা করছিলাম। নিজের বাড়িতে এই বিয়ের ব্যাপারে কোনো কিছু বলিনি, কারণ এই বিয়ে কতদিন টিকবে, আদৌ টিকবে কিনা তা আমি জানতাম না। তাই নিজের বাড়িতে এইসব কিছু জানিয়ে আমি তাদের চিন্তায় ফেলতে চাইনি। আমাদের বিয়ে হয়ে যায়, আর বুকে আমার ঘরে পৌঁছে দিয়ে যায়। আমি অনেক আগ্রহ নিয়ে বউয়ের মুখ দেখার জন্য যখনই ঘোমটা তুলি, আর যখনই তার মুখ আমি দেখি, তখন আমার হুঁশ উড়ে যায়। মিসেস ওয়েলিংটন বলেছিল, তোমার বিয়ে আমার মেয়ের সাথে দেব, কিন্তু বুঝে যে আমার সামনে বসেছিল সে আর অন্য কেউ নয়। সে তো। আমার মুখ থেকে চিৎকার বের হতে হতে থেমে যায়। আমার সারা শরীর কেঁপে ওঠে, আর এক ঝটকায় আমার সামনে আমার সমস্ত অতীত চলে আসে। যখন আমি নেপালে ছিলাম, আমার নাম আরিয়ান, আর আমি এমএ করার পর রাস্তায় রাস্তায় চাকরির জন্য ঘুরছিলাম। দেশের বাইরে থাকা আমার সব সময়ের স্বপ্ন ছিল। ফোনে বিদেশে থাকা লোকেদের জীবনযাপনের ভিডিও দেখতাম, আর আমার মনে হতো যদি আমি কখনো বিদেশ যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমি সবথেকে বড় ছিলাম, আর আমার 5 বোন ছিল। কখনো কখনো মা বাবার উপর অনেক রাগ হতো যে এতগুলো সন্তান জন্ম দেওয়ার আগে নিজেদের অবস্থা, নিজেদের দরিদ্রতার উপর নজর রাখা উচিত ছিল। কি হতো যদি সে কম সন্তানের জন্ম দিত? তাহলে হয়তো আমাদের জীবন ধারণ অনেকটা সহজ হতো। বাড়ির বড় ছেলে হওয়ার কারণে নিজের কাঁধে অনেক বোঝা এসে পড়ে। আমি এমএ করতে করতে কাজ করা শুরু করি। সকালে কলেজ যেতাম আর সন্ধেবেলা কাজ করতে যেতাম। এইভাবেই আমি নিজের পড়াশোনা শেষ করি আর ভালো চাকরির সন্ধান করতে থাকি। কিন্তু আজকের সমাজে চাকরি পাওয়া এত সোজা কাজ ছিল না। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে হাসানের গাড়ি চালানোর কাজ পেলাম। মাইনেও ভালো দিত। সেই জন্য চুপ করে আমি সেই কাজ করতে থাকি। সকালবেলা 7টায় আমি আমার কাজে চলে যেতাম, আর দুপুরে সাহেবের মেয়ে এলিনাকে দপ্তরে ছাড়তে যেতাম। কখনো 2টা বাজলে, আবার কখনো 5টা বাজলে ম্যাডামকে অফিস থেকে নিয়ে আসতে যেতাম। এটা ছাড়া আমার আর কোনো কাজ ছিল না। বাকি সময় আমি ফাঁকা থাকতাম, কারণ আমার কাজ শুধু সাহেবের মেয়েকে অফিসে নিয়ে যাওয়া ও অফিস থেকে নিয়ে আসাই। বাধা থাকত। হাসানের মেয়ে এলিনা সবসময় নিজের মুখ ঢেকে রাখত। আমি কখনো তার মুখ দেখিনি, আর না কখনো তার মুখ দেখার আমার ইচ্ছা হয়েছিল, কারণ সেখানে আমি শুধু নিজের কাজ করতে যেতাম। আমি সেই বন্ধুর কথা ভাবতাম। মাঝে মধ্যে মনে হতো আমি এমনই করব, কারণ বড়লোক হওয়ার এটি খুব সহজ মাধ্যম। কিন্তু ভয়ের কারণে আমি কখনো সাহেবের মেয়ের দিকে চোখ তুলে তাকাতেও পর্যন্ত পারতাম না। আমি কখনো তার সাথে কথা বলার চেষ্টাও করিনি। আমার মনে হতো সে হয়তো বোবা, কথা বলতে পারে না, কারণ 1 মাসের মধ্যে আমি কখনো তাকে কথা বলতে শুনিনি। ফাহাদ আমাকে বলতো, তুমি নিজে থেকেই কথা বলার চেষ্টা করো, হতেও পারে সে হয়তো তোমার কথার জবাব দিতে পারে। আমি অনেক সাহস নিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করি আর বলি, ম্যাডাম, আমি কাল ছুটি চাই। কাল আমি তোমায় ছাড়তে আর নিয়ে আসতে পারবো না। আমার কালকে একটা জরুরি কাজ আছে। আমি ভাবলাম সে আমাকে হয়তো কিছু উত্তর দেবে বা জিজ্ঞাসা করবে যে ছুটি কেন নেবে, তোমার কি কাজ আছে? কিন্তু সে তো আমার সাথে একটা কথাও বলল না, আর শুধু মাথা নাড়িয়ে দিল। আমার নিজের উপর খুব রাগ হলো। আমার মনে হলো এই পাথর মেয়েটার সাথে ফালতু আমি কথা বলার চেষ্টা করছি। আমার মনে হয় না কোনো ভেবেই সে আমার ফাঁদে দেবে। পরের দিন আমি ইচ্ছা করে ছুটি নেই,
কারণ আমি ম্যাডামের থেকে ছুটি চেয়েছিলাম। ছুটি নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমার মনে হলো ছুটির পরের দিন গেলে সে নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করবে, আগের দিন কি কাজ ছিল তোমার? সে জিজ্ঞাসা করার আগে তার বাবাই আমাকে জিজ্ঞাসা করল, কালকে তুমি এলে না কেন? আমি তখন বলি, সাহেব, কালকে তুমি বাড়িতে ছিলে না। আমি তো ম্যাডামকে বলেছিলাম যে আমার কাল জরুরি একটা কাজ আছে, আমি আসতে পারবো না। সাহেব বলে, আচ্ছা ঠিক আছে, পরের বার ছুটির দরকার হলে আমাকে জিজ্ঞাসা করবে। আমার মেয়ের সাথে কথা বলার প্রয়োজন নেই। পরের বার থেকে এটা মনে রাখবে। আমি তার কথায় অবাক হয়ে ভাবতে থাকি, সাহেব তার মেয়ের উপর এমন রাগ করে কেন থাকেন? আমি কখনো তাকে তার মেয়ের সাথে ভালোভাবে কথা বলতে দেখিনি। একদিন বাড়ির পুরনো চাকরের কাছ থেকে জানতে পারি যে সে আমার সাহেবের মেয়ে নয়, বরং আমার সাহেবের ভাইয়ের মেয়ে। তার নাম এলিনা, কিন্তু সবাই তাকে লিমা ম্যাডাম বলেই ডাকে। আসলে সে অন্য দেশের বাসিন্দা। বছরের কিছু মাস সে এখানে আসে। সাহেব তার কাজ একদম পছন্দ করে না, কিন্তু সে কিছু বলে না। আমি আজ পর্যন্ত ঠিক করে দেখিনি কে সে, কোথায় যায় আর কি কাজ করে। আমি শুধু তাকে তার কাজের জায়গায় নামিয়ে দিয়ে চলে আসি। পরের দিন যখন আমি তাকে ছাড়তে যাই আর বোর্ড দেখি, তখন আমার পায়ের তলার মাটি সরে যায়। সেটা উদারতা ফাউন্ডেশন নামের একটা সংস্থা ছিল, যেটা তৃতীয় লিঙ্গের লোকজনের দেখাশোনা করত। মেয়েটা সেই সংস্থার ভিতরে চলে যায়। আমি কিছুটা দূরে গাড়ি দাঁড় করিয়ে দেই। কিছুক্ষণ পরেই সেখান থেকে তৃতীয় লিঙ্গের মানুষ বের হয়। আমি একজন লোককে জিজ্ঞাসা করি, এখানকার মালিক কে? তখন সে বলে, লিমা ম্যাডাম। সেই অনেক উচ্চ বংশের মেয়ে, আর সে অনেক ধনী পরিবারের মেয়ে, এবং পাশাপাশি সে একজন ভালো মনের মানুষ। সে এখানে তৃতীয় লিঙ্গের মানুষদের পড়াতে আসে। আমি মনে মনে ভাবলাম, এলিনা কত ভালো, তৃতীয় লিঙ্গের মানুষদের কত খেয়াল রাখে। এখন আমার তাকে অনেক পছন্দ হতে শুরু করে। কিছুদিনের মধ্যে তার সাথে আমার কথা বলা শুরু হয় এবং অল্প কিছুদিনের মধ্যেই তার সাথে আমার বন্ধুত্ব তৈরি হয়ে যায়। এখন প্রায় আমাদের কথা হয়। গাড়িতে বসলে এখন সে আর মুখে রুমাল দেয় না। সারাটা আমরা কথা বলতে বলতে আসতাম। আমার তার কাকার মতো তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করা পছন্দ হতো না, কিন্তু আমি কখনো তাকে এই ব্যাপারে কিছু বলতে পারতাম না। আমার মনে হতো সেও হয়তো আমাকে পছন্দ করে। আমাদের কথা বলার খবর হাসানের কানে চলে যায়, আর সে আমাকে তার ঘরে ডেকে পাঠায় আর বলে, তুমি যদি এলিনার ব্যাপারে সত্যিটা জানতে পারো, তবে উল্টো পায়ে ফিরে যাবে। দেখা করার তো দূরের কথা, তার দিকে কে তাকাবেও না কখনো। আমি তাকে জিজ্ঞাসা করি, কি সত্যি আছে এলিনার ব্যাপারে? আমি তো তাকে বিয়ে করতে চাই। হাসান আমার কথা শুনে আমার দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে আর বলে, সে মেয়ে নয়, বরং সে একজন তৃতীয় লিঙ্গের মানুষ। তুমি কি করে তাকে বিয়ে করবে? তার এই কথা শুনে আমার মাথা ঘুরতে শুরু করে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি ভাবতে থাকি, আমার তখনই বুঝে যাওয়া উচিত ছিল, যখন সে তাদের সাথে এত খোলামেলা ভাবে মিশত। এলিনা যখন তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে মিশত, তখন মনে হতো সে যেন তাদেরই একজন। কিন্তু আমার কখনো তার উপর সন্দেহ হয়নি। সাহেব আমাকে ঠিক কি বলেছিল? এলিনার ব্যাপারে সব সত্যি জানলে তুমি উল্টো পায়ে ফিরে আসবে। এই কথা শোনার পর আমি এলিনার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিই। এমনকি তার সাথে কোনো যোগাযোগ রাখিনি, কারণ সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তার ব্যাপারে সত্যি জানার পর আমার আর তার মুখ দেখার ইচ্ছা কখনো হয়নি। আমি সেই চাকরি ছেড়ে দেই। নানা জায়গায় ধাক্কা খেয়ে আমি কাজ খুঁজতে থাকি। অনেক পরিশ্রমের পর আল্লাহরও হয়তো আমার ভাগ্যের উপর দয়া হয়, আর আমি অস্ট্রেলিয়ায় চলে আসি। কিন্তু আমি জানতাম না, অস্ট্রেলিয়ায় আসার পর আমার কপালে কি আছে। নিজের বিয়েতে রাজি হওয়ার সময় আমার একবারও এলিনার কথা মনে আসেনি, কিন্তু এখন যে আমার সামনে আমার বুশে যে বসে আছে, সে আর কি কেউ নয়, বরং এলিনা নিজেই। যতটা অবাক আমি তাকে দেখে হয়েছিলাম, ততটাই অবাক সে আমাকে দেখে হয়েছিল। আমি হাত দিয়ে মাথা ধরে বসে পড়লাম। আমি তো এটা ভেবেই পাগল হয়ে যাচ্ছিলাম যে আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষকে বিয়ে করে নিলাম। আমার তো মাথা ঘুরতে শুরু করে, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমি তার মায়ের কাছ থেকে টাকা আগেই নিয়ে নিয়েছিলাম, যা তো আমি নিজের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। সেই টাকায় নিজের বোনের বিয়ের প্রস্তুতি চলছিল। যদি আমি টাকা না নিতাম, তবে সেই মুহূর্তেই আমি সেখান থেকে পালিয়ে যেতাম। কিন্তু আমার লোভ আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে।
আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষকে বিয়ে করে ফেলেছিলাম। আর একজন তৃতীয় লিঙ্গের মানুষ আমার সামনে আমার বুশে যে বসেছিল। আমি রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে যাই। সে কিছু বলে না। সেও দাঁড়িয়ে উঠে নিজের মায়ের কাছে চলে যায়। যখনই সে নিজের মায়ের কাছে যায়, আমি তখনই ঘরের দরজা বন্ধ করে দিই। আমি তাকে নিজের ঘরে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। সারারাত আমি জেগে কাটাই। যখনই সকাল হয়, আমার শাশুড়ি মা আমার কাছে আসে আর ধমকি দিয়ে বলে, চুপচাপ আমার মেয়েকে মেনে নাও আর অনুষ্ঠানের জন্য তৈরি হও, না হলে তো তুমি জানো তোমার সাথে কি হতে পারে। আমি তোমাকে জেলে পাঠিয়ে দেব। বাকি জীবন তোমাকে সেখানেই কাটাতে হবে। আর তাহলে তোমার পরিবারের কি হবে? আমি বাধ্য হয়ে নিজের পরিবারের জন্য রাজি হয়ে যাই এবং অনুষ্ঠানের জন্য তৈরি হই। কারণ আমি জানতাম এই মহিলার অনেক দূর পর্যন্ত চেনা পরিচিতি আছে। সে আমার সাথে যা ইচ্ছা সবকিছু করতে পারে।